লাল রং আমার খুবই পছন্দ, তাই তো রক্তের খেলা। তাছাড়া তেমন কিছুই না, তো রক্ত খুব টানছে আমায়। দৃষ্টির সীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়া। দূর দূরান্তের গহীন জঙ্গল থেকে ভেসে আসছে বন্য প্রাণীর ভয়ঙ্কর সব হাঁক ডাক। ছুটছে লোকটা সরু অন্ধকারে আচ্ছন্ন রাস্তায়। চারিপাশে শুধু লম্বা সারি সারি ঘন গাছ। অন্ধকারে যা দেখতে লাগছে আকাশ ছোঁয়া। শীতল বাতাস বইছে চারিপাশে। অতিবাহিত ঠান্ডা বাতাসেও লোকটার উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকা ঘর্মাক্ত শরীর থেকে টপ টপ করে নিঃসরণ হচ্ছে ঘাম। পায়ের নিচে পিষে মিশে যাচ্ছে মৃত্তিকাময় ঘামের বিন্দু কণাগুলি। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে সেই ভয়ঙ্কর বাক্যগুলা। গুমট পরিবেশও শোনা যাচ্ছে লোকটার ভারী কি ঘন নিঃশ্বাসের শব্দ, যা বলে দিচ্ছে তার ভিতর কিভাবে গ্রাস হয়ে যাচ্ছে ভয়ে। ভয়, মৃত্যু ভয়। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনাই আলো ছাড়িয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়েই ছুটছে বাঁচার জন্য। ঘন গাছপালা ফোকর গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটি। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে নিজের মৃত্যুচক্রের মতো লাগছে লোকটির কাছে। ভয়াতুর চোখগুলো আশপাশ আমলে না নিয়েই ছুটে চলেছে অবিরাম, জীবন বাঁচানোর এক ক্ষুদ্র প্রয়াস। জঙ্গলের এবড়ো খেবড়ো রাস্তা অজস্রবার হোঁচট খেলেও থেমে থাকছে না লোকটি। চোখে স্পষ্ট সংকীর্ণতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, তবুও মনে প্রবল ইচ্ছা বাঁচার। হঠাৎ সামনে একটি গাড়ি দেখতে পেয়ে এক টুকরো আশার আলো জেগে উঠল লোকটির মনে। গাড়ি থেকে কিছু দূর দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকলো। শরীর বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। বুকের ভিতরের ধুকপুকানি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে থাকে। গাড়ির হেডলাইটের কাচের আলোক রশ্মি অনুসরণ করে অবশেষে এক বুক বাঁচার আশা নিয়ে অসাড় হয়ে আসা পা বাড়িয়ে সামনে এগোয়। আকস্মিক নির্জন জায়গা সোনালি রোশনাই আলোতে আলোকিত হয়ে যায় চারিপাশ। ঘুটঘুটে আধারে আলোর জ্যোৎস্না তারার মতো দূরত্বে ছড়াতে থাকে। জঙ্গলের ভিতর থেকে সারি সারি কালো মার্সিডিজ বেরিয়ে আসে, ব্লক করে ফেলে লোকটিকে। মুহূর্তেই বদলে যায় জায়গাটির দৃশ্যপট। ইঞ্জিনের কর্কশ শব্দে দু হাতে কান চেপে ধরে লোকটা। শির দ্বারা বেয়ে সরু তরল গড়িয়ে পড়ে লোকটির। অপ্রত্যাশিতভাবে হাত পা সজোরে কাঁপতে থাকে। সংকীর্ণ হয়ে থাকা ভয় কাতুরে চোখ গিয়ে ঠেকেছে সামনের গাড়ির অদূরে। অনবরত শুকনো ঢোক গিলতে থাকলো। শরীর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে তার ধারণ ক্ষমতা। রাতের অন্তিম প্রহর চলমান। রাত জাগা পাখিরাও তখন ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে নিয়েছে। শুনশান নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে জঙ্গলের মধ্যভাগে অবস্থানরত রয়েছে অনেকেই। তবুও গুমট পরিবেশ শোকে গেয়ে উঠল। লোকটির ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া একটা পাতা নড়ারও শব্দ হচ্ছে না। এখন বাতাসও যেন মেপে মেপে বইছে। হঠাৎ সামনে থাকা গাড়িটির হেডলাইট জ্বলে উঠল। উদীয়মান হয় গাড়ির সামনের ফোল্ডিং লঞ্চ চেয়ার দখল করে থাকা এক মানব ছায়া, যার পা থেকে মস্তক পর্যন্ত কালোতে আবৃত। দু হাত মুষ্টিবদ্ধ করে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে কর্দম আঠালো অর্ধ তরল মিশ্রিত মাটিতে। ফলস্বরূপ লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঘাড় থেকে চুল সরে যাওয়ায় স্পষ্ট ফুটে উঠেছে কানের লতির নিচে তীরের ধনুক আকৃতির ট্যাটু। দোকানে তিনটে তিনটে মোট 6টি ফুটো করা। ইয়ারলব, আপার ইয়ারলব, কঞ্চ। শুধুমাত্র এতেই নয়, হাতের পিঠেও রয়েছে ড্রাগনের ট্যাটু করা। অপর হাতের আঙ্গুলের শীর্ষ থেকে দেহাংশে পর্যন্ত গুট গুট করে ইটালিয়ান ভাষায় কিছু লেখা লাইন আকারে। স্তব্ধ গুমট পরিবেশ হঠাৎ কারোর বিচ্ছিরি হাসিতে কেঁপে উঠল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক অট্টহাসিগুলো সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটার বুকের ভিতর ঝড় তোলে। তীর তীর করে কাঁপতে থাকে লোকটির পাতলা গড়ন।
রক্ত চলাচলের মাত্রা অসহনীয় হয়ে মাথার চাপ দিয়ে ধরে। সারি সারি করা গাড়ি থেকে কালো পোশাক পরিহিত গার্ডরা বের হয়ে ঘিরে ফেলল লোকটাকে। সকলের হাতে হাতে বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত দেহের পুরুষ এসে দাঁড়ায় ফোল্ডিং লং চেয়ারের দুপাশে টান টান হয়ে। এদের মধ্যে একজন দেখতে ঘুটঘুটে কালো কালো কুচকুচে লোকটার টাক হেডলাইটের আলোতে চিকচিক করছে। আকৃতির বর্ণনা অনুসারে লোকটি খুব মোটা, দেখতে তামিল পালোয়ানদের মতন। অপর পাশের লোকটা একেবারেই তার বিপরীত গোছের, ধকধকানো সাদা সাথে উচ্চতায় কালো লোকটিকে দু ধাপ ছাড়িয়ে। চেহারার ছাপ বলে দিচ্ছে দেশীয় নন। চওড়া তামুক চেহারার দুজনেই শক্ত চিবুকে তাকিয়ে আছে সামনে। ফোল্ডিং লং চেয়ারে ঝুঁকে থাকা কালোতে আবৃত মানবটি মাথা তুলে তাকালো। তার সুগভীর নিকষ কালো চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে অযাচিত ক্ষুব্ধতায়। ভয়ে অধিক মাত্রায় কাঁপতে থাকলো লোকটি। হাঁটু ভেঙে বসে পড়ল দু হাত জোর করে। শ্যামলা মুখশ্রী আধারে ঢাকা পড়ে গিয়েছে সেই কখনই। আশ্চর্যজনকভাবে হাঁটু কাঁপাকাঁপির জন্য লোকটা শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। সব গার্ডরা যখন একসাথে মেশিন গান লোড করলো, সেই শব্দে মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো মধ্যবয়স্ক লোকটি। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবে শরীর এখনো বেশ ভালোই ধরে রেখেছে। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রুক্ষ কর্কশ গলার এই বাক্যগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্রিয় ঝাঁঝরা করে দিল লোকটার। থর থর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে সামনে তাকালো। নিস্তেজ চোখে দেখলো তার জমকে, যে খুবই আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। তার শশব্যস্ত বিদ্যুৎ বেগ তুই চাহনি দেখে আবারও ফাঁকা ঢোক দিল লোকটা। চোখে মূর্ছা যাচ্ছে, এমন ভাবে কাদাযুক্ত মাটিতে লুটিয়ে আছে লোকটা। ভয় কাতুরে চোখে আবারও সামনে তাকায়। দেখলো ধনুকের তীরের মতো ধারালো আখি যুগল, যার প্রতিটি পরতে জেদ, নির্ভয়ে উজ্জ্বল এক ম্রিয়মান প্রভা। মানবটি সোজা হওয়াতে ঝুলে থাকা চুলগুলো আবারও কাঁধে ছড়িয়ে পড়ে। দেখে বোঝা যাচ্ছে খুবই সুদক্ষ হেয়ার স্টাইলিশের দক্ষ হাতে কাটা হয়েছে চুলগুলো। সামনের থাকা চুলগুলো ট্যাটু খচিত হাতের পিছনে ঠেলে দিয়ে সিল্কি ঘন কালো চুলগুলো সিঁথি বরাবর দু ভাগ হয়ে ভ্রুর পার্শ্ববর্তীতে ছড়িয়ে পড়ে। গোটা গোটা কয়েকটা চুল আছড়ে পড়ল চোখের উপর। যাও লাইনের গঠন অনুসারে রুক্ষ পুরুষালী চেহারায় কিছুটা দেশীয় ছাপ থাকলেও লেশা ভেসে বহিরাগত লাগছে। গণ্ডদেশের মধ্যভাগে শক্ত টান টান, অগ্রভাগের অপভ্রংশে ঠিক কোনাকুনি অংশে কাটা দাগ। ক্লিন সেভড বিধায় অতি ফর্সা চেহারায় নীরের তীক্ষ্ণ চিবুকে তীরের ফলার মতো ফুটে আছে কাটা দাগটা। ভাসা ভাসা ফোলা নীল রগগুলো যেন হাতের মধ্যেই রাজত্ব দখল করে আছে। সিগারেটের বিষাক্ততায় পুড়ে ছারখার হয়ে যাওয়া কালো ওষ্ঠদয়ে বাঁকা হাসি লেপ্টে আছে সেই কখন থেকে। ভ্রু উঁচিয়ে ইশারা করতেই দুজন গার্ড এসে লুটিয়ে থাকা লোকটাকে টেনে হিঁচড়ে তুলে হাঁটু ভেঙে তার সামনে বসালো। লোকটার কণ্ঠ বুঝে এলো কান্নায়। তীর করে কাঁপতে কাঁপতে ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, কে আপনি? কি কথা করেছি আমি? থেকে আবারও হাঁপাতে হাঁপাতে আওড়ালো, ছেড়ে দিন আমাকে, আমার মেয়ের বিয়ে কাল। ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকে পৈশাচিক হাসিতে উড়িয়ে দিল মানবটি। বিধ্বংসী হাসিগুলো বাড়ি খাচ্ছে জঙ্গলের আদি আমোদের পুরনো গাছগুলোর সাথে। গাছরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জবুথবু করে কাঁপছে লোকটার গরম এখনো। আকস্মিক শক্ত হাতে চেপে ধরল লোকটির হাত। নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, জানতে চাস আমি কে? লোকটা গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো, জি, আমি বাঁচতে চাই। আবারও অট্ট হাসিতে ফেটে উঠল বিধ্বংসী মানবটি। মুহূর্তের মধ্যে হিংস্রতার ছাপ ফুটে উঠল তার মুখশ্রীতে। গ্রীবাদেশের নীল রগগুলো ফুলে ফেপে উঠে তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বলল, লা তুয়া মরতে।
লোকটা বুঝতে পারে না সেই কথার মানে। কিছু বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটি কাঁচের শিশি দেয়। কর্ক খুলতেই ভিতর থেকে গরম ধোঁয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটি ঠোঁটের কোণায় পৈশাচিক হাসি রেখে বোতলটি উল্টো করে ভিতরে থাকা বিষাক্ত অ্যাসিড ঢেলে দিল লোকটার হাতে। সকল গার্ডরা কান চেপে ধরে লোকটার আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল সেই চিৎকারে। ঘুমন্ত পাখিরাও সেই শব্দে কেঁপে উঠে ডানা ঝাপটা দিয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক তিনজন মানুষের। তাদের চোখে মুখে নেই কোনরূপ বিস্ময়তা, ভঙ্গিমা স্থির সাবলীল। লোকটা ছোটার জন্য ছটফট করতে থাকে। বিরক্তে চ উচ্চারণ করে চেয়ারে বসা মানবটি। তা দেখে কালো পালোয়ানের মতো লোকটি আগ বাড়িয়ে পিছনে থেকে মুখ চেপে ধরল ছটফট করতে থাকা লোকটার। বিছিয়ে রাখা পায়ের পাতার উপর পা দিয়ে চেপে ধরলে হাড়টি ভাঙার মটমট শব্দ ভেসে আসে। 122 কেজি ওজনের মানুষ একজন মধ্যবয়স্ক লোকের পায়ের উপর উঠে দাঁড়াতেই কাদাযুক্ত মাটির সাথে মিশে যেতে থাকে লোকটির হাঁটুর নিচের অংশ। ফ্লুরো অ্যান্টিমনিক অ্যাসিড এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এই হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রণ, যাতে বিভিন্ন ক্যাটিয়ন এবং আনিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের কুইন্টালিয়ন গুণ বেশি। এটির প্রতিক্রিয়ার লোকটির হাত থেকে মাংস গলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কর্দমা মাটির সাথে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডি ভেসে উঠল। ছটফটানি কমতে থাকে লোকটার। অসাড় হয়ে আসে শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে। মানবটি কালো লোকটাকে ইশারা দিলে সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাত দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিতিশীল ভাবে দুবার ঘুরিয়ে আচানক সর্বশক্তি ব্যয় করে এক টানে ঘাট থেকে মুন্ডু আলাদা করে ফেলল। নিমিষেই দেহ থেকে পরাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। ছটফটানোর সুযোগও পায়নি লোকটি। গলার ফিনকি গিয়ে গড় গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল তরল উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ল পৈশাচিক আত্মার মানবটির মুখে। ফর্সা অব্যয় রক্তের অতলে ঢাকা পড়ে গেল। সাদা লম্বাটে লোকটা টিস্যু এগিয়ে দিল। কুটিল হাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নিল মানবটি। চোখে মুখে লেপ্টে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকলো মাটিতে পড়ে থাকা নিথর দেহের দিকে। অতঃপর উঠে দাঁড়ায় মানবটি চিরায়ত গম্ভীর অব্যয় নিয়ে। দেখা যায় উচ্চতায় অধিক হওয়া সাদা লোকটাও তার মানবের কাঁধ বরাবর। কালচে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি, খুব সুন্দরভাবে প্যাকেট করে লাস্টে পাঠিয়ে দেওয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোটের ভিতর থেকে আইপ্যাড বের করে। তাতে গভীর দৃষ্টি রেখে বলল, বস, সকাল 6টায় ফ্লাইট আছে। বাকি কাজগুলো এখানকার লোকরা সামলে নেবে। প্রত্যুত্তর করে না মানবটি। ইতিমধ্যে গার্ডরা লাশটি নিয়ে অন্য গাড়ির ডিকিতে তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেলে টান দিয়ে ডোর ওপেন করে দিলে লোকটি গিয়ে আয়েশি ভঙ্গিতে গাড়িতে বসলো। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পাশের সিটে কালো লোকটি টিস্যু দিয়ে হাতের মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলে প্যাসেঞ্জার সিট থেকে মানবটি জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিজের হাতে সব কাজ শেষ করে যাবো এবার। আর কিছু বলতে হয়নি। মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল সাদা লোকটির। মোড় নিল লোকালয়ের উদ্দেশ্যে। ভুবন আলো করে সূর্যের আলো ফুটে উঠলেও সূর্যের অন্তর্মুখের ন্যায় গোল বৃত্তের চারিপাশ পাতার মতো গুটগুট করে সাজানো। সূর্য এখনো মেঘের আড়ালেই চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়েছে একদম। একটানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনো থামার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে পানি জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেও জোরে গাড়ি চালাতে পারছে না ন্যাশো। পাশে বসে বিরক্ত হাসফাস করছে লুকাস। নাশো একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চির ন্যাশো বর্তমান যুগের মেয়েদের
ক্রাশ কনফেকশন অলওয়েজ টপে থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও খুব আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছরের ন্যাশো এখনো দেখতে তাগড়া যুবকের মতোই ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যায়ের সাথে আষ্টে পৃষ্ঠে। আগে আন্ডারগ্রাউন্ডে ড্রাগ ডিলার ছিল। ন্যাশোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসার আড়ালে থাকা ন্যাশোর নামে ছিল না কোনো পুলিশ ফাইল। মানুষ মারার হাতও তার খুবই চালু। খুব সুন্দরভাবেই গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই, প্রকাশ্যে স্মাগলিং করে। তবে প্রশাসন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে। পিএর পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিলনাড়ুর নাগরিক, তাই দেখতে এত কালো আর পালোয়ানদের মতো। জন্মসূত্রেই পাওয়া এই গায়ের রং। উপর দিয়ে চেহারা যতটাই ভোলাভালা, ভিতর থেকে ঠিক ততটাই নৃশংসতায় ভরা। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষে ফেলে যে কোনো মানুষকেই মুহূর্তের মধ্যে। খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটা বর্ণনায় সাধারণ মানুষের ঘাম ছুটাতে বাধ্য। অতি নৃশংসভাবে খুন করে মানুষকে। এককালীন বক্সার ছিল, জাতীয় পুরস্কারও পেয়েছেন 3 বার। তবে এখন 5 বছর যাবত রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কায়নাতের আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে, তাই মেইন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডে টার্ন নেয় ন্যাশো। এখনো আকাশ গলিয়ে অঝরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকায় গাড়ি ঢুকতেই অকস্মাৎ টায়ার পাংচার হয়ে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে, থমকে যাওয়াতে রিচার্ডের মস্তিষ্কটা ফিরে গেল তার পৈশাচিক আত্মায়, যাকে সংক্ষিপ্ত করে অনেকে হৃদ বলে। ফ্রন্ট মিররে রিচার্ডের ক্ষিপ্ত চেহারা দেখে ফাঁকা ঢুক দিল লুকাস। ন্যাশো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এক্ষুনি গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তিকর ভাঁজের রেখা। ট্যাব নিয়ে কিছু ঘাঁটতে থাকে। কিছু মুহূর্ত পার হয়ে এলো এভাবেই। পরদেশীয় হওয়ায় এই আবহাওয়ার লুকাস মানিয়ে নিতে পারলেও ন্যাসও পারছে না। গলা বসে গিয়েছে, ফুসফুসে কাশিতে গলা শুকিয়ে আছে। সারা গাড়িতে খুঁজেও কোথাও পানি পাওয়া গেল না। বৃষ্টির কারণে আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। সময় তখন 6টার কাটায়। কেউ তখনও বাসার গেট খোলেনি। রিচার্ড নিক্ষিপ্ত ভঙ্গিতে ট্যাবে কিছু দেখছিল। দৃষ্টি গভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকা এক রমণীর উপর। চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। অবিশ্বাস্য স্বরে আওড়ায়, লাল চুল। বুঝতে পারলো না ন্যাশো। ভ্রু কুঁচকে বলল, কি? ভূত। বলেই চেঁচিয়ে উঠল লুকাস। ন্যাশো লুকাসের কথার কোনো প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে বাইরে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করলো। রিচার্ড নিজেও ট্যাপ থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। বাংলাদেশি মেয়েদেরও লাল চুল হয়? লুকাস ন্যাশো একে অপরের দিকে চাওয়াচাই করে। ন্যাশোর চোখেও কিছুটা বিস্ময়। রিচার্ডের সাথে অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে তার, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই ভাবলো হয়তো কালার করা। রিচার্ড ওদের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। লুকাস ডাকলো মেয়েটিকে। কলাপাতা রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী প্রথম সকালে চিরচিত্তে নির্বিঘ্নে বৃষ্টি বিলাস করছিল। হঠাৎ কারোর ভারী কি কণ্ঠস্বরে কেঁপে উঠল তার পাতলা গরম। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিল সমস্ত শরীর। পেছন ঘুরে তাকালে আরেকবার ধাক্কা খেল লুকাস, ন্যাশো দুজনেই। লুকাস নিজেকে কিছুটা ধাতস্থ করে আবারও ডাকলো মেয়েটিকে। মেয়েটি পিছনে ঘুরে দেখলো একটা দামি কালো গাড়ি। উইন্ডো মিরর নামালো। একটা কালো লোক বারবার হাত নাড়িয়ে ডাকছে। আশেপাশে তাকায় মেয়েটা। অজানা ভয়ে ভিতরে চেপে ধরল। পরবর্তীতে আবারও বৃষ্টির দিনে হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেয়েটা যত আগাচ্ছে লুকাস ন্যাশোর বিস্ময় তত বাড়ছে। আড়ষ্ট মেয়েটা দৃঢ় পায়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে। চোখের পাতাগুলো কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে, তার আগেই শোনা যায় মেয়েটির হিমশীতল ঠান্ডা গলা, জি ভাইয়া, কিছু বলবেন?
মেয়েটির মুখে স্পষ্ট বাংলা শুনে ভিতরের প্রশ্ন ভিতরেই চেপে দেয় লুকাস। এহেন ধৈমি কণ্ঠে উৎসুকভাবে মাথা তুলল রিচার্ড। তাকালো গুটিয়ে থাকা মেয়েটির দিকে। আর সাধারণ মেয়েদের মতো দেখতে নাই মেয়েটি। মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজে জবুথবু। দুধে আলতা গরমের সাথে কলা পাতা রঙের জামাটা একদম আষ্টে পৃষ্ঠে লেপটে আছে। ঠান্ডায় রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠোঁট জোড়া কাঁপছে। রিচার্ড এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকলো মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত। তার কপালের ভাঁজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে গেল। তবুও অতিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, গম্ভীর। এত সকালে বৃষ্টিতে ভিজছো কেন? সর্দি লেগে যাবে তো। লুকাসের কথায় মেয়েটা চোখ তুলে তাকায়। একটু দরদ মাখা কথার ভিতর থেকে ভয়গুলো যেন কিছুটা হলেও কমে গেল। নিচু গলায় বলল, আমার চাচি এখনো ঘুমে, সেই সুযোগেই পালিয়ে এসেছি। কথাগুলো বলার সময় মেয়েটার চোখগুলো হেসে উঠল। এহেন কথা শুনে কিঞ্চিত আশ্চর্য হলো ন্যাসু। ঠোঁট কামড়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, পালিয়ে এসেছো মানে? আমাকে বের হতে দেয় না তো, তাই। কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এইটুকু বলে সঙ্গে সঙ্গে মেয়েটা জিভ কামড়ে ধরল। মেয়েটার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল লুকাস। ন্যাসো সন্দেহভাজন দৃষ্টিতে চেয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল, বের হতে দেয় না মানে? এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? আকস্মিক মেয়েটার চোখে মুখে আধা নেমে এলো। ঘন ঘন দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কিছুই না ভাইয়া। নাম কি তোমার? ন্যাসোর সন্দেহবাতিক চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। নিয়ে গিয়ে নিচু গলায় বলল, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম! লুকাসের কথার প্রত্যুত্তর করলো না মেয়েটা। আবারও কাশি শুরু হয় ন্যাসোর। এলিজাবেথ নামের মেয়েটা উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওনাকে পানি দেন। লুকাস বিরক্তে চ উচ্চারণ করে বলল, আরে পানিই তো নেই গাড়িতে। আমি নিয়ে আসছি। বলেই দৌড়ে গেল এলিজাবেথ। রিচার্ড অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দেখলো মেয়েটির ছুটে যাওয়া। মেয়েটাকে দেওয়াল টপকাতে দেখে চোখ কপালে উঠে যায় লুকাসের। এত বড় একটা মেয়ে মেইন গেট রেখে দেওয়াল টপকে যাচ্ছে কেন? কিছু মুহূর্তের মধ্যে মেয়েটিকে নিয়ে নানান কৌতূহল জেগে উঠল গাড়িতে অবস্থানরত তিন মানবের মনে। কয়েক মিনিটের মাথায় এলিজাবেথ আবারও দেওয়াল টপকে ফিরে আসে, হাতে পানির বোতল। গাড়ির সামনে এসে হাঁপাতে থাকলো। ন্যাসো পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। সাহায্যের বিনিময় হিসেবে ন্যাসো মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দিলে মেয়েটার চেহারার রং বদলে যায় সঙ্গে সঙ্গে। পানির বোতল না নিয়ে দ্রুত চলে যায়। চোয়াল ফাঁক হয়ে যায় লুকাসের। এইটুকু মেয়ের এত আত্মসম্মান দেখে, অথচ একটু আগেও কিভাবে বাচ্চাদের মতো আচরণ করছিল। কিছু মুহূর্ত পরেই একজন গার্ড গাড়ি নিয়ে হাজির। তারা গিয়ে নতুন গাড়িতে গিয়ে বসলো। ন্যাসো তাড়াতাড়ি চালাতে চালাতে বলল, মেয়েটার নামের মতোই অদ্ভুত চালচলন। ঠিক, কত কঠিন নাম। বাঙালি মেয়ে, একটা সহজ নাম দিলে হতো না? তুমি দিয়ে আসলেই পারতে। আজও আমি কি নাম দেবো? রেড। দুজনেই তেরছা নজরে একে অপরের দিকে চাহাচাহি করলো কৌতূহল বশত, তবে কোনো শব্দ করলো না। রিচার্ড এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনের কেউই বুঝতে পারলো না হঠাৎ রিচার্ডের রেড নাম বলার পিছনের কারণ কি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টামি করতে গিয়েছিলে সকাল সকাল, না? বলে আর একটা থাপ্পড় বসালো সবিতা বেগম। এবার ছিটকে গিয়ে ফ্লোরে পড়লো এলিজাবেথ। ভেজা চোখে চাচির দিকে তাকায় এলিজাবেথ। ইব্রাত এলিজাবেথের চাচাতো বোন সোফায় বসে মেটিমেটি হাসতে হাসতে দেখতে থাকে এলিজাবেথের করুণ হালত। চাচাতো ভাই শিহাব হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলো। নিচে পড়ার কারণে এলিজাবেথের বুক থেকে ওড়না সরে গিয়েছে। শিহাবের কুৎসিত চাহনি দেখে তড়িঘড়ি করে নিজেকে ঢেকে নেয় এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি ধরে টেনে তুলল ওকে। ইকবাল সাহেব এসে ছাড়িয়ে নেয় এলিজাবেথকে। চোখ গরম করে তাকালেন স্ত্রীর দিকে। মারছো কেন? সকাল সকালে তো অশান্তি না করলে দিন শুরু হয় না তোমার, তাই না? চেঁচিয়ে উঠল সবিতা বেগম। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। নিজের আদরের ভাগ্নিতে কি করে সে খবর রাখো। কি করেছে এলিজাবেথ? নষ্টামি করতে গিয়ে সকাল সকাল। মুখ সামলে কথা বলো সবিতা। নিজের ভাগ্নিকে জিজ্ঞাসা করো সকাল সকাল কেন গোসল করে সে কোন নাগরের কাছে গিয়েছিল আমার ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে।
হতভম্ব হয়ে গেল ইকবাল সাহেব। লজ্জায় টুকরে কেঁদে উঠল এলিজাবেথ। গালে আঙুলের ছাপ স্পষ্ট। ইকবাল সাহেব কিছু বলতে যাবে, তখনই শোনা যায় বাইরের অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। সবিতা বেগম এলিজাবেথের দিকে চোখ গরম করে তাকিয়ে মাথা নাড়াতেই দৌড়ে ভিতরে চলে যায় এলিজাবেথ। শিহাব দেখতে গেল কে এসেছে। সদর দরজার কাছে গিয়ে দেখতে পেল গেটের সামনে সারি সারি করে 5টা মার্সিডিজ দাঁড় করানো। গাড়ির ভিতর থেকে কালো পোশাক পরিহিত দলে দলে লোক বেরিয়ে আসছে, সকলের হাতে অস্ত্র। হতবাক হয় সে। গাড়িরা বের হয়ে দুপাশে সারি সারি হয়ে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল। লুকাস ডোর খুলে দিলে ভিতর থেকে রিচার্ড বেরিয়ে আসে, পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত। বুকের সামনে কালো শার্টের দুটি বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুক উদীয়মান। গার্ডদের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্য দিয়ে হেঁটে সরাসরি এসে দাঁড়ায় ইকবাল সাহেবের সামনে। শুকনো ঢোক গিলল ইকবাল সাহেব, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অকপটে প্রশ্ন করল, কে আপনি? আমার গ্যাংস্টার। মেঘলা আকাশ ঝাঁপিয়ে রৌদ্র উঠেছে। সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো। রৌদ্রময় বেলা তখন 11টা। রোদের তৎপরতায় বোঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে। চারিপাশে ঝলমলে আলো দ্রুতি ছড়ালেও মধ্যরাতের আমাবস্যার ন্যায় আধার নেমে এসেছে শান্তি সুধা নিকেতনে। সবিতা বেগম ইবরাতকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। জবুথুবু করে কাঁপছে গরম তাদের। মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড। শিহাবকে পিঠমোড়া করে ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পিঠের উপর পা দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড। ইকবাল সাহেব হাঁটু ভাঙা অবস্থায় অসহায়ের মতো নির্জীব চোখে দেখছেন স্ত্রী সন্তানের করুণ হালাত। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকালো। এলিজাবেথ রক্তাভ মুখশ্রীতে ভেজা চোখে আড়াল থেকে দেখছে। চোখের পাতা কাঁপছে এলিজাবেথের, এক্ষুনি বুঝি ছুটে আসবে। ইকবাল সাহেব মৃদু মাথা নাড়িয়ে বোঝায় এদিকে না আসতে। সকল গাটরা একসাথে গান লোড করলে সেই শব্দে বুক শুকিয়ে আসে সকলের। মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ বুজে ফেললো ইকবাল সাহেব দম বন্ধ করে। চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ, দুহাতে জাপড়ে ধরলো চাচাকে। এলিজাবেথ বেরিয়ে আসতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের। গার্ড টেনে হিচড়ে ইকবাল সাহেবের থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে। ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ির 5 সদস্যের পরিবার, সকলে ভয়ে তটস্থ। সম্পূর্ণ বসার ঘর দখলে করে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা। সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র। রিচার্ড সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আয়েশি ভঙ্গিমায়। লুকাস আর ন্যাশো দুপাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে বুক বেঁধে, শক্ত চিবুক তাদের। পরনে কালো ওভার সাইজ কোট, যাতে লম্বা দৈহিক লুকাস আর ন্যাশোকে দানবীয় বিধ্বংসী লাগছে। তরুণ বয়সী রক্ত গরম শিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বুঝে। সবিতা বেগম ছেলেকে 1000 বার চোখে ইশারা দিয়ে চুপ করতে বললেও চুপ করেন না শিহাব। গোমট পরিবেশে শুধু শোনা গেল শিহাব উগ্র কণ্ঠস্বর, আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? কি চাই? ভালো বলে বলছি ছেড়ে দেন, না হয় পুলিশ ডাকবো এক্ষুনি। হঠাৎই রিচার্ডের অট্ট হাসিতে কেঁপে উঠল শান্তি সুধা নিকেতন। বিদঘুটে হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ। চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচারণ হতে থাকে। মাথায় প্রচন্ড চাপ অনুভূত হয়। দুধে আলতা মুখশ্রী নীল বর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে। দুহাতে কান চেপে ফ্লোরে মাথা গুজে হাঁপাতে থাকে অস্বাভাবিকভাবে। এলিজাবেথের অবস্থা দেখে ইকবাল সাহেব এবার মুখ খুললেন। আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? আমাদের অপরাধ কি? এবার হাসি থামালো রিচার্ড। চোখ থেকে কালো সানগ্লাস খুলে ফেললো। ন্যাসো হাত বাড়িয়ে দিলে ন্যাসোর হাতে রাখলো সানগ্লাস হাতে নিয়ে আবারও শটান ভাবে দাঁড়ালো ন্যাসো। এবার উদীয়মান হলো রিচার্ডের সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ, দৃষ্টি অনুভূতিহীন, শূন্য অভিব্যক্তি, যাতে নেই কোনো ভাবান্তর। রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতেই সামনের ছোট টেবিলে একটা ফাইল রাখলো লুকাস। উপরে ক্যাসিনোর লোগো দেখা মাত্রই শুকনো ঢোক গিলে ফেললো শিহাব। এতক্ষণের তেজ মুহূর্তেই মিয়ে যায়, তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড। টাকা চাই, টাকা। কিসের টাকা? ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না, ভাবলেশীন ভাবে সোফায় গা হেলিয়ে দেয়। গার্ড শিহাবের পিঠে পা দিয়ে আরো জোরে চেপে ধরলে ব্যথায় কুকড়িয়ে ওঠে শিহাব। সবিতা বেগম আদরের ছেলের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। আমার ছেলেকে ছেড়ে দিন, কি ক্ষতি করেছে?
আমরা আপনাদের। কোনরূপ উত্তরের বিপরীতে শিহাবের পিঠে শুধু চাপ বাড়তে থাকে। শিহাব এবার খুব ভালো করেই বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড। অজ্ঞতা এবার মুখ খুলল শিহাব, বিস্ময়কর চোখে তাকিয়ে বলল। লাল কিছু না আপনার? এবারও শুধু ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। সোজা হয়ে দু হাঁটুর উপর কনুই ভর দিয়ে বসল রিচার্ড। দৃষ্টি সরাসরি নিক্ষেপ করলো শিহাবের ভয়াতুর চোখে। তীক্ষ্ণ চেহারার নীল চোখের সেই চিরাচরিত চাহনি তীরের ফলার মতো বিধে শিহাবের বুকে। রিচার্ডের তামুকের মধ্যে টান টান অগ্রভাগের অপভ্রংশে কোনাকুনি কাটা দাগ ধারালো ছুরির মতো চকচক করছে। মাথা নিচু করে ফেললো শিহাব। ইকবাল সাহেব অবিশ্বাস্য নজরে তাকালো ছেলের পানে। তোর ক্যাসিনোতেও যাওয়া আসা ছিল? ছেলের নীরবতা দেখে আরো গর্জে উঠলেন ইকবাল সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে শক্ত গলায় চেঁচালো। এই মানুষ করেছে ছেলেকে? লাই দিয়ে দিয়ে তো মাথা তুলে ফেলেছিলে, নিজের হাতে নষ্ট করেছো ছেলেকে। আমার সম্মানের শিক্ষকতার পেশার টাকা নিয়ে জুয়া খেলতো তোমার ছেলে, একে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসেনি। রিচার্ডের কথায় কার ড্রাইভার সকলের মাথার সাথে চেপে ধরে কার। ইবরাত মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিক থেকে নজর ফিরিয়ে নেয়। চোখে ফুটে উঠেছে অসহায়ত্ব এক পিতার। ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকা এলিজাবেথের দিকে। এলিজাবেথের লাল ঘনকে ফ্লোরে বিছিয়ে আছে, যার ফলে অব্যয় দেখা যাচ্ছে না। গার্ডরা অদ্ভুতভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শর্টগান বের করে সামনের ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা সেরামিকের ফুলদানিতে শুট করে। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মেঝেতে। কেঁপে ওঠে সকলে আতঙ্কে। গার্ডরা দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নির্বিষ্ট করে তৎক্ষণাৎ। গুমট পরিবেশ। সবিতা বেগম আর ইবরাতের কান্নায় গরম হয়ে উঠল। শিহাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে। স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের। স্বভাবগতভাবেই ছোট থেকে শিহাব কবিদস্যিয়ার পথ। সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছিল এই 22 বছর বয়সে। সবিতা বেগম একদম ছেলের ন্যাওটা। শত অন্যায় করলেও কখনোই কোনো শাসন করেনি, বরঞ্চ ইকবাল সাহেব করতে চাইলে ওনার সাথে ঝগড়া বিবাদ করত। ছেলে ককে খ বুঝালে সেটাই মেনে চুপ থাকতো। নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলায় জড়িয়ে যায় শিহাব। প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়তে থাকে। কিন্তু পরিস্থিতি বা কপাল যাই বলা হোক, সবসময় আমাদের অনুকূলে থাকে না। লোভ থেকে বের হতে পারেনি শিহাব। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণী হয়ে যায় ক্যাসিনো ম্যানেজারের কাছে। 3 মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে। তখনও তো জানতো না ক্যাসিনোর মালিককে, কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি শিহাব। এদের নীরবতায় এবার বিরক্ত হয় রিচার্ড। বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসেই খুব স্ট্রিক্ট রিচার্ড। হিংস্রতার টানাপোড়েনের ধামাচাপা পড়ে যাওয়া অমানবিক মস্তিষ্কে এসব কান্না ন্যাকা কান্না ছাড়া কিছুই মনে হয় না। রাগে কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। আর একটা সাউন্ড হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দেবো সবগুলোকে। সবিতা বেগম দুহাতে মুখ চেপে ধরল মেয়ের। নিজে দাঁতে দাঁত চেপে যথাসম্ভব চেষ্টা করছে কান্না আটকানোর। ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোন রকম বর্ণিতাহীন বলল, কত টাকা? রিচার্ড নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, 25 লাখ। চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের। রক্তাভ মুখে তাকায় ছেলের দিকে। লজ্জায় মাথা তুলে না শিহাব। সবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল, বাপ, এটা তুই কি করলি? এত টাকা কোথায় পাবো আমরা? হয় টাকা নয় জীবন। উই হ্যাভ জাস্ট 2 অপশন। সবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ল। অঝরে কাঁদতে থাকে। মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের। তীব্র ঘৃণায় চোখের নীলমণির পাশের সাদা অংশ অগ্নিকুণ্ডের লাল লাভার ন্যায় রূপ ধারণ করে। লুকাস আর ন্যাশোর মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় এটা দেখে। লুকাস চটজলদি টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সবিতা বেগমকে। মহিলা আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকিয়ে। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি বাবা। একটা মাত্র ছেলে আমার ছেলের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো আমরা? ছোট মানুষ ভুল করে ফেলেছে, কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দিব। সবিতা বেগমের প্রতিটি কথায় রিচার্ডের রাগ তিরতির করে বাড়তে থাকে।
হিংস্র জানোয়ারদের মতো চোখ বুজে অযথা সিলিংয়ের গুলি করতে থাকে অনবরত। আশেপাশে গাছপালায় অবস্থানরত সকল পাখিও উড়ে গেল গুলির বিকট শব্দে। এবার শোনা যায় এলিজাবেথের হুড় করে কান্নার আওয়াজ। কান্নার তালে তালে শরীর কাঁপছে। এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে বুঝতে থাকে রিচার্ড। গার্ডরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখন অব্দি। আকস্মিক চেহারার রং পাল্টে গেল রিচার্ডের। হিংস্রতার ছাপ মুছে গিয়ে ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক আত্মার শয়তানি হাসি। ঠিক আছে, জীবন দিতে হবে না। টাকার বিনিময়ে আমার রক্ষিত হিসেবে নিয়েছি আপনার মেয়েকে। আটকে ওঠেন ইকবাল সাহেব। গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে জাপটে ধরে ইব্রাতকে। ইব্রাত তখনও ধ্যানের মধ্যে ছিল। আদৌতে কোনো কথা তার কানের মধ্যে গিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ। মন্ত্রমুগ্ধকর এক দুই দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাসর শক্ত তামুকে। বোনের প্রসঙ্গ উঠতে আবারও গর্জে উঠল শিহাব। চেঁচাতে থাকলো, আমার বোনের গায়ে একটা কেউ হাত দিলে কোথা দিয়ে খাওয়াবো আমি? রিচার্ডের ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। খানিকটা ঝুঁকলো শিহাবের দিকে, হেসে সরু গলায় বলল, আর ইউ শিওর? অতর্কিত আক্রমণে মাটিতে আবারও লুটিয়ে পড়ল শিহাব। পা থেকে গড় করে রক্ত বের হচ্ছে। সবিতা বেগম জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ এক কোণে বসে ফুপিয়ে কাঁদছে। তাকিয়ে দেখতে পারছে না সামনের অপ্রীতিকর ভয়ঙ্কর দৃশ্য। কুণ্ডলী পাখি আসা দুর্বল গলায় উচ্চারণ করলো, ওদেরকে ছেড়ে দিন না, কি ক্ষতি করেছে আপনার? ভাইয়া সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি। এহেন গুমট পরিবেশে এলিজাবেথের হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালে উষ্ণ হাওয়া বইয়ে দিয়ে গেল। লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি উপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয়। তাদের মন শক্ত ধাতু দিয়ে গড়া। এই প্রফেশনে নমনীয়তা চলে না। এখানে ঠাঁই নেই কোনরূপ ভালোবাসার, ভালো লাগার, কৃতজ্ঞতা, হিংস্রতা আর উগ্রতা ছাড়া বাকি সকল কিছুই নস্যি তাদের জগতে। এলিজাবেথের কথা শুনে কিরমিরাতে থাকে সবিতা বেগম। তার মানে তুই এদের এখানে নিয়ে এসেছিস? অকৃতজ্ঞ নেমো হারাম! এতদিন আমার নুন খেয়ে আমার পিছে ছুরি মারিস? না চাচি, বিশ্বাস করো, আমি চিনি না ওনাদের, এদের কাউকে চিনি না আমি। আর একটা কথা বলবি না, নষ্টা মেয়ের জাত। রূপ দেখে এদের উস্কিয়ে দিয়েছিস আমাদের বিরুদ্ধে। সবিতা, চুপ করো তুমি। নিজের ছেলের দোষ এভাবে ওর উপর চাপিয়ে দিতে পারো না তুমি। আমি কি পারি না পারি এইটাই আজ দেখাবো। সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তুললো এলিজাবেথকে। ব্যথা এলিজাবেথের চোখের কান্নির ছাপিয়ে স্রোতের ধারা বইল। চাচির হাত থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। গলা হতে নির্গত কর্কশ গোগানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো, আহ চাচি, লাগছে আমার। হঠাৎ এলিজাবেথ গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। সবিতা বেগম হাত চেপে ধরে মেঝেতে বসে আজাহারি করতে লাগলো। ইব্রাত ওড়না দিয়ে মায়ের হাত চেপে ধরে। শিহাব রক্তাক্ত পায়ে ঠেঙিয়ে মায়ের কাছে যায়। ইকবাল সাহেব দিশেহারা হয়ে পড়ল। স্ত্রীর সন্তান কাকে রেখে কাকে বাঁচাবে তাল মাতালে পড়ে যায়। চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসছে। নিজেকে এত অসহায় আর কোনোদিনও লাগেনি ইকবাল সাহেবের। সারা জীবন সত্যের পথে চলেছে, হালালভাবে জীবিকা নির্বাহ করে, শেষে কিনা এই বয়সে এসে এইভাবে প্রতিদান দিতে হচ্ছে। রিচার্ডের কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। দু চোখের দাউ দাউ করছে আগুনের লেলিহান। বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বক্ষপাটে চেপে ধরে রেখেছে, অপর হাতে গান। সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পড়ছে রিচার্ডের নাকে মুখে। টপটপ করে রক্তের ফোঁটা পড়তে থাকে গাল বেয়ে বেয়ে। উষ্ণ রক্তের ফোঁটা মাথায় পড়তেই ঘর থেকে বেরিয়ে আসে এলিজাবেথ। ছোটার জন্য বন্দি পাখির মতো ছটপট করতে থাকে। না পেরে ডুকরে কেঁদে উঠলো। কণ্ঠ বুঝে এলো কান্নায়, অস্পষ্ট আওয়াজে আওড়ায়, ছেড়ে দিন আমাকে প্লিজ, আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে। দে নিড ট্রিটমেন্ট রাইট নাও। লুকাস আর ন্যাশো দুজনেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। একে অপরের দিকে তেরছা ভাবে তাকাচ্ছে বারবার। দুজনের চোখই অধিক মাত্রায় বিস্মিত। ঝুলে গিয়েছে চোয়াল। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে। একটা মেয়ে। রিচার্ডের সুগভীর ও নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে, যা দিয়ে পালে এখনই ভস্ম করে দিবে সকলকে। এলিজাবেথ টানছে নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য, তবে এক ইঞ্চিও নড়তে পারছে না।
রিচার্ডের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে। হঠাৎ চাচির কথায় থমকে গেল এলিজাবেথ। থেমে গেল হাত পা ছোড়া। ছাড়া পাওয়ার জন্য আপনার রক্ষিতা চাই তো ওকে নিয়ে যান। দেখুন আমার মেয়ের থেকে কত সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে। এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধে নেই, তবুও আমাদের ছেড়ে দেন। এই মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না। মায়ের কথার সাথে তাল মেলায় ইব্রাত। হ্যাঁ, নিয়ে যান ওকে, ও আমার বোন না। এসব কি বলছো তোমরা? এলিজাবেথ, আমার দায়িত্বের জন্যে নিজের মেয়েকে ভাসিয়ে দিতে চাচ্ছ? কেমন বাবা তুমি? কিছু মুহূর্তের জন্য দম আটকে আসে ইকবাল সাহেবের। চোখ তুলে তাকায় এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। ইকবাল সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এলিজাবেথের মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে চাচি আর বোনের বলা কথাগুলো। এতটা কঠোরতা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে। পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এলিজাবেথের। নিস্তেজ চোখে তাকিয়ে দেখলো চাচার অসহায়ত্ব। অনুভব করতে পারছে চাচার ভিতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া টুকরো কাচির শব্দ। স্বার্থপরের মতো আমি পারবো এভাবে এলিজাবেথকে ধ্বংসের মুখে ঠেলে দিতে? রহস্যজনকভাবে বাবার কথার সাথে তাল মেলালো শিহাব। পায়ের ব্যথা চেপে রেখে দাঁতে দাঁত চেপে দুর্বল গলায় বলল। হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলেছে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, তো তোর বোনকে দে। ইব্রাতকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিলেন সবিতা বেগম। ভয়ে মায়ের বুকের ভিতর মাথা গুজে ইব্রাত। সবিতা বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, মারে, ও তোর ছোট বোন। এভাবে আমার ইব্রাতের জীবনটা নষ্ট করে দিস না। এত বছর তোকে খাইয়ে পরিয়ে রেখেছি, একটু কৃতজ্ঞ স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচাও। চোখের পানি গালে শুকিয়ে গিয়েছে এলিজাবেথের, আর কান্না আসছে না ভিতর থেকে। নিজেকে অনুভূতিহীন শূন্য লাগছে। এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচার দিকে। ইকবাল সাহেব দুপাশে মাথা নেড়ে এলিজাবেথকে না করছে। ফিচেল হাসলো এলিজাবেথ। পরপর তাকালো চাচির দিকে, তাকালো ভয়ে গুটিয়ে যাওয়া ইব্রাতের দিকে। দেখলো চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে। চোখ দিয়ে বলে দিচ্ছে, এলিজাবেথ রাজি হয়ে যা, আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে। তুই তো আরো 8 বছর আগেই মরে গিয়েছিস, এবারে একেবারেই মরে যা। আমি রাজি। রক্ষিতা মানে কি আদৌ জানি এলিজাবেথ, নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাচির কাছে এত বছর খাইয়ে পরিয়ে রাখার জন্য, যেটা চাচির ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করা। রিচার্ডের চওড়া তামুকে ফুটে উঠল বিজয়ের নৃশংস হাসি। একজন গার্ডের দিকে তাকিয়ে ঘাড় বাঁকিয়ে কিছু ইশারা করলে গার্ড একটা ফাইল এনে রাখলো টেবিলের উপর। রিচার্ড কোর্ট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ তখন পর্যন্ত দেখেনি তার মালিককে, যে তাকে 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ, চাকরানি থেকে দাসী। ফাইলে কি লেখা আছে তা না দেখে এলিজাবেথ কলম হাতে নেয়। এর ইকবাল সাহেব ছুটে যেতে চাইলো ভাগ্নির কাছে। গার্ডরা আটকে দিল ইকবাল সাহেবকে। ভদ্রলোক গলা ফাটিয়ে চেঁচাতে থাকে, এলিজাবেথ, না না মা, এমনটা করিস না। তোর চাচির কথা এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিস না। নিজেকে নিজে ফেস করতে পারবো না আমি। আমার ভাইয়ের অস্তিত্ব এভাবে মুছে দিতে পারবো না। আমাকে এইভাবে হারিয়ে দিস না মা। ইকবাল সাহেবের অজস্র আকুতি মিনতি উপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ। সাইন করার সাথে সাথে এলিজাবেথের হাত থেকে কলমটা পড়ে গেল। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়লো, ঠোঁট কামড়ে কেঁদে ফেললো। সবিতা বেগমের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। শিহাব তপ্ত শ্বাস ফেলে মাথা নিয়ে। ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না এলিজাবেথ। হাঁটু গেড়ে মেঝেতে বসে, টেবিলে মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে থাকে। রিচার্ড একটানে পেপার স্টাফ নিয়ে ফোল্ড করে ওভারকোটের ভিতরে ওয়েস্ট কোটের পকেটে রেখে দেয়। লুকাস ন্যাশো ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। তারা কেউই জানতো না এই পেপারের ব্যাপারে। পরবর্তীতে রিচার্ডের কথা শুনে তাদের কপালের ভাঁজ বিলীন হয়ে স্বাভাবিক হলো দুজনেই। 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিলাম এই মেয়েকে আমার সারা জীবনের রক্ষিতা হিসেবে। ডিল ডান, হিসাব ক্লিয়ার।
বলেই একটানে এলিজাবেথকে পুরুষালী দুঃখ টান কাঁধে তুলে নিল, আর এক মুহূর্ত দেরি না করে গমের পায়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। লুকাসের চোখ কোঠর থেকে বেরিয়ে আসবে এবার। ন্যাশো খুব গম্ভীর লোক, খুব সহজে কোনো কিছু তাকে বিচলিত করে না। রিচার্ডের পিছু পিছু গেল তারা। ইকবাল সাহেব গলা ফাটিয়ে চেঁচাতে থাকে পিছন থেকে, গাড়ির কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এলিজাবেথ দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে ঢুকুরে কেঁদে উঠল ইকবাল সাহেব। গাড়ি চলছে হাইওয়ে ধরে, উদ্দেশ্য রিচার্ডের বাগান বাড়ি। প্রতি বছর একবারই দেশে আসে রিচার্ড, আর তখনই এই বাগান বাড়িতে ওঠে। এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলেছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে। বাইরে তাকিয়ে থাকলেও কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের। জীবনের কঠিন হিসেব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারোর রক্ষিতা সে। নতুন জীবন, নতুন সূচনা। সেই জীবনের জন্য এক কাপড়ে বেরিয়ে এসেছে সে। আচ্ছা, কেমন ভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে, বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায়? এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিতা শব্দের মানে কি? না, এখনো ঘোরের মধ্যেই পড়ে আছে। ন্যাশো একটু পরপরই ফ্রন্ট মিরর দিয়ে দেখছে রিচার্ডকে, যে ট্যাবে খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে। ন্যাশো পরপর দেখলো পাশে বসে থাকা একটা প্রাণহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এখানে থেকেও যেন এখানে নেই। কোনো এক গহীনের জঙ্গলে হারিয়ে গিয়েছে সেই ছটফটে সত্তাটি, যার সকালেও ছিল। তারা দেখছে, তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার। হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে 25 মিনিটের মধ্যেই মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতা বানিয়ে নিয়ে আসতে হলো? যেই মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেয়েডও রাখে না। গাড়ি গিয়ে থামলো বাগান বাড়ির সামনে। চটজলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্রই সকল গার্ডদের চেহারার রং বদলে যায়। ভয়ে তটস্থ হয়ে গেল সকলে। এটা বাগান বাড়ি হলেও আদতে এটা কোনো দিক দিয়ে বাগান বাড়ির ক্যাটাগরিতে পড়ে না। অদ্ভুতভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি। নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতোই ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল, তাছাড়া আর কিছুই নেই। প্রধান ফটকের সামনে সারি সারি করে কালো 4টে গাড়ি রাখা। অস্ত্র হাতে গার্ডরা চারিদিকে ঘুরঘুর করছে মাছের মতো। সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, একই সাথে চোখে কালো সানগ্লাস। দেওয়ালের উপর দিয়েও কাঁটাতার দেওয়া 4 ফুট উঁচু করে। দৃষ্টি সীমানার ভিতরে আর কোনো বাড়ি নেই। লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। লোকালয় থেকে অনেকটাই দূরে এই বাগান বাড়ি। ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে। জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুতুরে আওয়াজ ভেসে আসছে। কেমন গা ছমছমে একটা পরিবেশ। গাড়ি সরাসরি গিয়ে থামলো মেইন এন্ট্রেন্সের সামনে। দ্রুত লুকাস নেমে ডোর খুলে দিল। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল। হঠাৎ শক্ত হাতের টান অনুভব করলে হতচেতন হয়ে ফিরল। রিচার্ড হ্যাচকা টানে এলিজাবেথকে আবারও কাঁধে তুলে নিল। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ডের এক হাতেই যথেষ্ট এলিজাবেথের নরম তুলতুলে তনু বহন করার জন্য। রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়িয়ে অগ্রসর হয় ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়ে শব্দ তৈরি হচ্ছে। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল এলিজাবেথের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জঘন্য ঘ্রাণ লাগছে। ধীরে ধীরে বুকের ভিতর শুকিয়ে আসছে। অজানা ভয় চেপে ধরে ভিতর। রিচার্ডের প্রতিটা কদমে কদমে বাড়ছে এলিজাবেথের ভয়। খামচে ধরে রিচার্ডের কোট। ভিতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা অসাড় হতে থাকে। হ্যাঁ, এলিজাবেথ ভয় পাচ্ছে এবার। কি হতে চলেছে এলিজাবেথের সাথে?